নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। আপনাদের সকলকে স্বাগত। একটা মজার ঘটনা দিয়ে শুরু করি। গত 4 তারিখ অর্থাৎ 4ই মে, যেদিনকে ভোটের রেজাল্ট কাউন্টিং এর দিন, সকাল থেকে ট্রেন্ড আসছে, বিজেপি আস্তে আস্তে এগোচ্ছে, তৃণমূল পিছিয়ে পড়ছে। দুপুর 2-2:30 ততক্ষণে বিজেপি মেজরিটি পেরিয়ে যাচ্ছে নিশ্চিত মোটামুটি, আর তৃণমূল 100-র কাছাকাছি ঘোরাফেরা করছে। বিজেপি 170-75, তৃণমূল 110-105 এরকম তখনও পর্যন্ত ফিগার। কিন্তু বিজেপি সরকার গড়ছে এইটা মোটামুটি ঠিক হয়ে যাওয়াতে তৃণমূল কর্মীরা স্বাভাবিক কারণে একটু বিমর্ষ। এমন সময় রাজারহাট গোপালপুরে, সেখানে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে টিভিতে খবর দেখছিলেন, নির্বাচনের ফলাফল দেখছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় বিজেপির 7-8 জন ছেলের একটি দল, তারা সেই কার্যালয়ে আসে এবং তৃণমূল কর্মীরা কার্যত বিনা বাক্য ব্যয়ে তাদের হাতে কার্যালয়ের চাবিটা তুলে দেন এবং তারাই সেখানে বসে, বিজেপির সেই কর্মীরা, তারা এবার বিজেপির জয়ের আনন্দ সহকারে খবর দেখতে থাকেন। তৃণমূল কর্মীরা কার্যত বিফল মনোরথ হয়ে তারা বেরিয়ে যান কার্যালয় ছেড়ে। কাট্টু বিকেলবেলা 5টা বাজে, তখন বিজেপির জয় ঘোষিত প্রায়। বিজয় মিছিল বিভিন্ন জায়গায় বেরোনো শুরু করেছে। তো এমন একটা মিছিল ওই রাজারহাট গোপালপুর অঞ্চল দিয়ে যাচ্ছিল। যেতে যেতে সেই কার্যালয়ের সামনে এসে যখন দাঁড়ায়, তারা দেখে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভেতরে ওই 7-8 জন কর্মী বসে তারা মহানন্দে তারা ভোটের রেজাল্ট দেখছেন। তো সেটা দেখে ওই বিজয় মিছিলে থাকা বিজেপির লোকজন, তারা সম্ভবত নব্য বিজেপি, তাদের প্রবল আক্রোশ গিয়ে পড়ে সেই কার্যালয়ের ওপর। তারা সেই কার্যালয়ে ঢুকে তছনছ শুরু করেন এবং ভেতরে থাকা বিজেপির কর্মীরা তারা বলেন, আরে আমরা বিজেপি করি, আমরা আদি বিজেপি কর্মী, তুমি কি করছো? তখন সেই নব্য বিজেপি কর্মীরা তাদেরকে বলেন, তোরা সবকটা তৃণমূল, তোরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে বসে খবর দেখছিস, তোরা শেখাবি আমরা তোদের বিজেপি, আমরা বিজেপি কর্মী বলে তাদেরকে দুঘা উত্তম মধ্যম দেয়। পুরনো বিজেপির কর্মীরা বেচারা ভগ্ন মনোরথ হয়ে উত্তম মধ্যম খেয়ে তারা নাকি সেখান থেকে বেরিয়ে আসেন নব্য বিজেপিদের হাতে আক্রান্ত হয়ে। এটা একটা গল্প। আমার বাড়ি যেখানে যাদবপুরে, তার ঠিক পাশেই নাকতলা, একটু দূরেই শিক্ষামন্ত্রী এক সময় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, হ্যাঁ, তার বাড়ির কাছাকাছি। সেইখানে কেন পার্থ চট্টোপাধ্যায় বললাম, সেখানেই বিজেপির এক বহু পুরনো কর্মী আছে, ওর নামও পার্থ। পার্থ এমনি ভালো ছেলে, কোনো ঝুটঝামেলায় কোনোদিন থাকেনি, কিন্তু ছোট থেকে ও যখন এখানে বিজেপির পতাকা লাগানোর লোক খুঁজে পাওয়া যেত না, তখনও পার্থ মন দিয়ে বিজেপিটাই করেছে। সেদিনকে রাত্রে যখন পাড়ায় গন্ডগোল করতে উদ্যত নব্য কিছু বিজেপি, তখন পার্থ গিয়ে সেই ঝামেলা থামাতে চায়, বলে আমাদের পাড়ায় কোনোদিনই সব ঝুট ঝামেলা হয়নি, এখানে সব ঝুট ঝামেলা বরদাস্ত করা হবে না। আমি ধন্যবাদ দেবো ওকে যে ও রুখে দাঁড়িয়েছিল। কিন্তু যাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তারা তো বিকেল 4-2টোর পর থেকে বিজেপি হয়েছে। তারা পার্থকে চেনেই না যে সে বিজেপির কর্মী বা নেতা। তারা বেদম পেটায় পার্থকে পেটায়, পার্থ কার্যত রাস্তার উপরেই পড়ে যায় এবং তারা যথারীতি সেখানে ক্লাবের মধ্যে ভাঙচুর করে, তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করে বেরিয়ে যায়। একদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন এই কথাগুলো, আর একদিকে বিজেপির অ্যাকচুয়াল ফেস হচ্ছে এরা। বিজেপি এখন ডিভাইড হয়ে গিয়েছে শোকেস আর গোডাউনে, শোরুম আর গোডাউনে। শোরুম বা শোকেসে রয়েছে শ্রমিক ভট্টাচার্যের মুখ, যিনি শক্তি চট্টোপাধ্যায় আওড়াবেন, সুনীল গঙ্গোপাধ্যায় কোট করবেন, খুব সুন্দর সুন্দর কথা বলবেন, মানুষ পছন্দ করবে, কি রুচিশীল, কি বাগ্মী, দেখেছো বিজেপি পার্টি উইথ আ ডিফারেন্স। আর ব্যাকএন্ডে বাজাবে এরা, যারা নব্য বিজেপি বা বিজেপির মধ্যে থাকা সুযোগ সন্ধানীরা। এইখানে বিজেপিকে প্রমাণ করতে হবে যে সত্যি সত্যি কি বিজেপি পার্টি উইথ আ ডিফারেন্স। কারণ প্রশ্ন উঠবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে। অভিষেক হেড স্পিচ দিয়েছেন। অভিষেক যদি হেড স্পিচ দিয়ে থাকেন, তার বিরুদ্ধে ব্যবস্থা আইন বুঝবে। কিন্তু একই হেড স্পিচ তো অমিত শাহ দিয়েছেন, উল্টা করকে লটকাকে ঝুলায়গে। সেই বেলা শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। বা ধরুন তৃণমূলের বিধায়ক দিলীপ মণ্ডল, তার বাড়িতে পুলিশ পৌঁছে যাচ্ছে, তিনি উস্কানিমূলক বক্তব্য রেখেছেন,
হিতেশ তিওয়ারি বিজেপির বিধায়ক কাশীপুর বেলগাছিয়ার প্রকাশ্যে বিজয় মঞ্চ থেকে ওনার সম্বর্ধনা মঞ্চ জেতার পরে পরিষ্কার বলছেন 5 বছর আমি কোনো মুসলমানকে একটা সই পর্যন্ত দেবো না, আমি মুসলমানদের ভোট পাইনি। আর এটা বলা যায় নাকি সংবিধানের মধ্যে থেকে? সরাসরি সংবিধানের অবমাননা। যারা আপনাকে ভোট দেয়নি আপনি তাদেরও বিধায়ক। যে মানুষ আপনাকে অপছন্দ করে আপনাকে তাকেও পরিষেবা দিতে হবে, কারণ গণতন্ত্র এটাই বলে ভারতবর্ষে, সংবিধান আমাকে এটাই শিক্ষা দেয়। আপনি সরাসরি সংবিধানের অবমাননা করেছেন। পুলিশের হিম্মত হবে হিতেশ তিওয়ারির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার? হিম্মত হবে পুলিশের? গর্গ চ্যাটার্জির বিরুদ্ধে কি অভিযোগ? তিনি নাকি ইলেকশন কমিশনের বিরুদ্ধে অসত্য প্রচার করেছেন। ইলেকশন কমিশনের বিরুদ্ধে তিনি ভোট মেশিনারি নিয়ে প্রশ্ন তুলেছেন। সত্যি তো, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। ইলেকশন কমিশন ধোয়া তুলসী পাতা, তার বিরুদ্ধে কথা বললে তাকে গ্রেপ্তার করে থাকতে হবে। এখনো তিনি জেলে পড়ছেন। আর জেলে কে পচবেন না? যদি অসত্য ভাষণ, ফলস ন্যারেটিভ প্রচার করার জন্য যদি জেলে যেতে হয়, তাহলে মাথায় রাখতে হবে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন চন্দ্রনাথ। চন্দ্রের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। চন্দ্রের সাথে যখন চন্দ্র তৃণমূল করতো আমাদের সকলের সাথে ওর পরিচয় ছিল। আমরা চাই চন্দ্রের দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কি বলেছিলেন এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল? যে চন্দ্রকে মার্ডার করিয়েছে ভাইপো। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আঙুল তুলেছিলেন অন ক্যামেরা। তিনি নিজে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেই সমস্ত ছবি। তাহলে যদি গর্গ চ্যাটার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় যে উনি মিথ্যা অভিযোগ, মিথ্যা মানে সমাজ মাধ্যমে মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে প্রভাবিত করেছেন, তাহলে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে অ্যারেস্ট করা হবে না কেন? কারণ চন্দ্রের খুনি যারা, তারা তো দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে আসা বিজেপি নেতার আত্মীয়, এবং সম্ভবত তাদের মধ্যে ব্রিজভূষণ শরণ সিং, যেই রেপিস্টকে পার্লামেন্টে বসিয়ে প্রোটেকশন দিয়েছিল নরেন্দ্র মোদী, দেশের সোনাজয়ী কুস্তিবিদদের যে যৌন নির্যাতন করেছে দিনের পর দিন, তাকে প্রোটেকশন দিয়েছিল বিজেপি সরকার, তার আত্মীয়। যে 3 জন অ্যারেস্ট হয়েছে প্রত্যেকে বিজেপি নেতার ঘনিষ্ঠ। আর যারা প্রচার করেছিল মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি খুন করিয়েছে, আজকে তাদের মিথ্যা প্রচারের জন্য তাদের বিরুদ্ধে কেন পুলিশ অ্যাকশন নেবে না? তাহলে আপনি কিসের পার্টি উইথ আ ডিফারেন্স? কোন সোনার বঙ্গাল গড়ার কথা বলছেন? স্বপ্না বর্মন দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পদক জয় করে দেশমাতৃকার মাথা উঁচু করেছেন। স্বপ্না তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল বলে তার বাড়িতে রাতের বান্ধে আগুন লাগিয়ে দিতে হবে? ভারত মাতার জয় বলবেন, আর সেই ভারত মাতার সম্মানকে যে সারা পৃথিবীতে মাথা উঁচু করিয়ে রেখেছে তার বাড়িতে আগুন লাগিয়ে দেবেন? বন্দে মাতার মাতৃ বন্দনা করবেন, আর এই বাংলার একটা মা, একটা বোন, একটা মেয়ে স্বপ্না, তার বাড়িতে আগুন লাগবে কারণ সে আপনার মতের সমর্থক হয়নি বলে? আজ গোটা বাংলা জুড়ে এই যে ঘটনাগুলো একের পর এক চলছে, দেখুন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ ছিল। তৃণমূলের নিচু তলায়, মাঝারি তলায় বা উঁচু তলাতেও বেশ কিছু আচরণ মানুষের অপছন্দ হয়েছিল বলেই মানুষ তৃণমূলকে সরিয়ে দিয়েছে। সিপিএম এর বিরুদ্ধে ক্ষোভ ছিল, সিপিএম কে সরিয়ে দিয়েছে। কিন্তু আপনারা তো প্রথম দিন থেকে এসে যা কাজ শুরু করেছেন, আমার রাজ্যে আমি রব অন্যে কবে না কথা, সেই শঙ্খবাবু লিখে গিয়েছিলেন নন্দীগ্রামের সময়, আপনি তো প্রথম দিন থেকে শুরু করে দিয়েছেন। এই যে ফ্যাসিবাদের নয়া মোড়ক, ডিক্টেটরশিপের নয়া মোড়ক, এই মোড়ক কিন্তু চিরস্থায়ী হয় না। হিটলার থেকে মুসোলিনি, মুসোলিনি থেকে চেসেস্কু, কেউ কিন্তু সারা জীবন রুল করেননি। আজকের নব্য ডিক্টেটর যারা দেশ চালাচ্ছেন, তাদের দেখানো পথে এই রাজ্য চললে এই বাংলা কিন্তু প্রতিবাদের মাটি। এই বাংলা কিন্তু ব্রিটিশকেও তাড়িয়েছে। এই বাংলা তৃণমূলকে পছন্দ করেনি, সরিয়ে দিয়েছে। সিপিএম এর বিরুদ্ধে গর্জে উঠেছে। এই বাংলার কিন্তু গর্জাতে সময় লাগে না, বাংলা সহ্য করে কিছুদিন, কিন্তু বাংলা থেকেই প্রতিবাদের ধ্বনি সূচিত হয়। আপনারা মানুষের ম্যান্ডেট নিয়ে এসছেন, মানুষকে পরিষেবা দিন, ভালো কাজ করছেন, প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো রাখুন, ডিএ বাড়ান, 7th পে কমিশন করুন, মানুষ আপনাদের আশীর্বাদ করবে। অন্নপূর্ণা ভান্ডারে 3000 দিন, স্বাস্থ্যসাথী বাতিল করে দিয়ে আয়ুষ্মানের কথা বলছেন। আয়ুষ্মান তো সবাই এলিজিবলই হবে না। এখন তো দেখা যাচ্ছে 70 বছরের উপরে না হলে সবাই আয়ুষ্মান এলিজিবল হবেন না। যার 2.5 লাখ টাকার উপরে বছরে, তারা আয়ুষ্মান মানে মাসে 20,000 22,000 টাকার উপরে ইনকাম হলে সে আয়ুষ্মান ভারতের যোগ্য হবে না। কেউ ইনকাম ট্যাক্স দিলে 6 লাখ টাকার বেশি বা এখন 10 লাখ টাকার বেশি আয় করলে, তাহলে সে আয়ুষ্মান ভারতের যোগ্য হবে না। কিন্তু স্বাস্থ্যসাথীতে তো কোনো বার ছিল না, যে কোনো মানুষ স্বাস্থ্যসাথীতে এন্টাইটেল ছিলেন। আজ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত
চিকিৎসার যে খরচ বেড়েছে, তাতে স্বাস্থ্যসাথী কিন্তু সকলকেই ক্যাটার করতো, আয়ুষ্মান কি সকলকে ক্যাটার করবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে একে একে। আপনারা বুলডোজার নিয়ে রাজনীতি শুরু করেছেন, হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে, একটা মানুষকে ন্যূনতম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার বাড়ি ভেঙে দিচ্ছেন। আরে বেআইনি করলে তাকে নোটিশ দিন, তাকে সময় দিন ভ্যাকেট করার, তার কাছে তো ট্রেড লাইসেন্স রয়েছে, কর্পোরেশনের কাগজ রয়েছে, তারপরেও ভেঙে দিচ্ছেন। কারণ বাড়িটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের। এই বাড়িটাই যদি কোনো হিন্দু অঞ্চলে হতো, আপনি ভাঙতেন না। এই যে রাজনীতি, এই রাজনীতির মুখোশটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যরা, যারা সুন্দর সুন্দর কথা বলবেন, আর মুখ হচ্ছে রিতেশ তিওয়ারিরা, যারা প্রকাশ্যে বলবেন যে মুসলমানরা এই বাংলায় থাকবে না, তাদের কোনো পরিষেবা দেওয়া হবে না। মুখোশটা শ্রমিক ভট্টাচার্য, মুখ হচ্ছে বুলডোজারে থাকা মানুষগুলো। বিজেপিকে ঠিক করতে হবে, মুখোশের সাথে থাকবেন না মুখের সাথে থাকবেন, নাকি মুখ আর মুখোশ দুটোকে আলাদা করে না দেখে পুরোটাই একসাথে দেখতে শিখবেন। আগামী দিন বাংলা কিন্তু সেই দিশাই দেখতে চাইছে, এবং বাংলা ধর্মনিরপেক্ষ, বাংলা প্রগতিশীল, বাংলা নবজাগরণের মাটি। এই নবজাগরণের মাটিতেই আপনারা এসছেন বাংলার মানুষের ম্যান্ডেট নিয়ে। সেই বাংলার মানুষের ম্যান্ডেটের মর্যাদা রাখবেন, এই ভরসা বাংলার মানুষ করেছে। এবার 10.5 কোটি মানুষ করছে কিনা, বাংলার 2 কোটি মানুষ 2.5 কোটি মানুষ করেছে, 10.5 কোটি মানুষ করছে কিনা সেটাও কিন্তু আগামী দিন বাকি অংশের মানুষ নজর রাখবে। কারণ আপনারা 45%, 46% ভোট পেয়ে এসছেন হয়তো, কিন্তু মাথায় রাখবেন 55% কিন্তু আপনার বিরুদ্ধেই মত দিয়েছে। সেই মতকেও সম্মান জানাতে শিখুন, নইলে বাংলা যেভাবে সিপিএমকে বদলেছে, যেভাবে তৃণমূলকে বদলেছে, আপনাদেরও বদলাতেও বাংলা খুব বেশি দিন হয়তো সময় নেবে না, যদি এভাবেই চলতে থাকে। আপনাদের হানিমুন পিরিয়ড চলছে, এখন জয় উপভোগ করুন, কিন্তু দয়া করে গরিব মানুষের পেটে লাথি মারবেন না, বুলডোজার দিয়ে দোকান উচ্ছেদ করবেন না, দয়া করে সংখ্যালঘু সম্প্রদায়কে আদারাইজেশনের রাজনীতি করে তাদের ধর্মাচরণের অধিকার কেড়ে নেবেন না। সংবিধানের মর্যাদা রাখুন, বাংলা নিশ্চিতভাবে আপনাদের পাশেও থাকবে। ভালো থাকুন সবাই, আজ এই পর্যন্তই। পরের দিন আবার আসবো নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ নমস্কার।